মাধ্যমিকের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ অনেকের কাছে আবার কঠিন বলে মনে হয়। আচ্ছা, আদৌ কি এই অধ্যায়টা খুব কঠিন? আদৌ কি এই অধ্যায় থেকে প্রশ্ন এলে কি ছাত্রছাত্রীরা পারে না? এই অধ্যায়ে কেমন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে? 2027-এর জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং 2027-এর জন্য কোন কোন প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকের এই আলোচনার পর থেকে এই অধ্যায়ের যে কোনো প্রশ্ন আসুক, সে শর্ট হোক, এমসিকিউ হোক, বা যে কোনো প্রশ্ন 8 নম্বর, 4 নম্বর, 2 নম্বর, সমস্তটা অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে। এবং যে কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে যদি ঘুরিয়ে ফিরিয়ে দেয়, সেগুলো নিজের ভাষাতে কিভাবে লিখবে, কোন সূত্র অবলম্বন করে এই অধ্যায় থেকে প্রশ্নের উত্তরগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আজকে চলো এই অধ্যায়ের মূল বিষয়বস্তু এবং এই ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক, এবং তার আগে অবশ্যই 3K সাবস্ক্রাইবারের কাছে পৌঁছে দাও, ঠিক আছে? অবশ্যই তোমাদের জন্য লাইভ ভিডিও আনবোই আনবো। তো চলো আজকে তোমাদের এই বিকল্প চিন্তা ও উদ্যোগ ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো, বিকল্প চিন্তা আর উদ্যোগ বুঝতে গেলে আমাদের অধ্যায়ের নামটা প্রথমে ভালোভাবে বুঝতে হবে। দেখো, প্রথম থেকেই এই অধ্যায় যখন শুরু করেছি, তখন আগের অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে কর নেওয়া হতো, কিভাবে অত্যাচার করা হতো, ঠিক আছে? কিন্তু এই অধ্যায়ের টপিকটা একটু চেঞ্জ হবে। এখানে কিভাবে অত্যাচার, কিভাবে কর আদায় করা হতো, এই সমস্ত আমরা কিন্তু পড়বো না। আমরা কি পড়বো? এখানে শিক্ষা বিষয়ক কিছু সংস্কার আমরা পড়বো, ঠিক আছে? বিকল্প চিন্তা ও উদ্যোগ। দেখো, ব্রিটিশ সরকার ভারতে আসার পর, যখন ব্রিটিশ সরকার প্রত্যক্ষভাবে কেন্দ্রীয় যখন শাসন চলতে লাগলো, কোম্পানির পরিবর্তে যখন ভারতে যখন ব্রিটিশ সরকার একেবারে কেন্দ্রীয় সরকার হিসেবে পরিণত হলো, তারপর থেকে শিক্ষা বিষয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব আমরা দেখেছি, যেমন প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, বিভিন্নভাবে শিক্ষা বিষয়ক বিভিন্ন সংস্কারও আমরা কিন্তু দেখেছি। দ্বিতীয় অধ্যায়ে আমরা ওইগুলো দেখেছি। এবার এই পঞ্চম অধ্যায়ে আমরা কি দেখতে চলেছি জানো? এই পঞ্চম অধ্যায়ে দেখতে চলেছি 3টে পার্ট। কোন 3টে পার্ট? প্রথম পার্ট ছাপাখানা, দ্বিতীয় পার্ট টেকনোলজিক্যাল যে সমস্ত বিষয়গুলো রয়েছে এবং সায়েন্স রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো, এবং তৃতীয় পার্ট তোমাদের জন্য মাধ্যমিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ঔপনিবেশিক শিক্ষার বিরোধিতা। কে করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক শিক্ষার বিরোধী ছিলেন, এবং কি তার মনের মধ্যে কেমন শিক্ষার প্রসার ছিল, তিনি কোন শিক্ষাটাকে প্রেফার করেছিলেন, কোন শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন, সেইগুলো এই পার্টের মধ্যে, অর্থাৎ তৃতীয় পার্টের মধ্যে আমরা জানবো, ঠিক আছে? তো এটা ভেবে নাও, যদি তোমরা এই তিনটে পার্ট ভালো করে ভাগ করে পড়তে পারো, তাহলে এই পঞ্চম অধ্যায় তোমাদের কাছে জলের মতো সহজ। যদি তোমরা লাইন বাই লাইন রিডিং দিয়ে পড়তে যাও, তাহলে কিন্তু খুব কঠিন লাগবে, ঠিক আছে? তো আমরা প্রথম পার্ট নিয়ে প্রথমে আলোচনা করি, তাই তো? ছাপাখানা। ছাপাখানার সাথে শিক্ষার অনেক কিন্তু যোগসূত্র রয়েছে। বলতে পারো শিক্ষা আর ছাপাখানা কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত, একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে ছাপাখানা এবং শিক্ষা। আচ্ছা দাদা, ছাপাখানা এবং শিক্ষার মধ্যে কি এমন রয়েছে যাতে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এরা? দেখো, ছাপাখানা এবং শিক্ষার সাথে অনেক সম্পর্ক রয়েছে। কেমন? এই যে ধরো, আমি একটা বই পড়ছি, ঠিক আছে? বই পড়ছি, এটা তো ছাপাখানায় ছেপে তারপর আমার কাছে আসছে। ছাপাখানা ভারতবর্ষে আসার পর থেকে কি কি সুবিধা হলো? ছাপাখানা আসার পর থেকে ভারতবর্ষে যে সমস্ত পুরনো গ্রন্থ ছিল, যেমন ধর্মীয় গ্রন্থ, যেমন বলো বাইবেল, তেমন পুরাণ ছিল, তারপর গীতা, রামায়ণ, মহাভারত, এইগুলোকে বেশি বেশি পরিমাণে ছাপানো হলো, এগুলোকে বেশি বেশি পরিমাণে সবারই কাছে প্রেরণ করা হলো, ভারতবাসীর হাতে পৌঁছে দেওয়া হলো। ধরো, একজনে তো লিখছে, ঠিক আছে, ইতিহাস একজনে লিখছে, একটা বই লিখলো, কিন্তু সেই বইটাকে সবারই মাধ্যমে পাঠাবো কি করে? কপি চাই তো, এক একটা করে কপি চাই। সেগুলো কি করবে? ছাপাখানা করবে। আর ছাপাখানা করার পর বা ছাপাখানা আসার পর থেকে এই সমস্ত কাজগুলো অনেক সুবিধাজনক হয়ে উঠলো। ছাত্রছাত্রীদের জন্য প্রচুর বই বেরোতে শুরু করলো। বর্ণ পরিচয় আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। এই ছাপাখানার সঙ্গে শিক্ষা সম্পর্ক যদি বলে, তাহলে এই উদাহরণটা কিন্তু একেবারে ভুলে যাবে না, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও বর্ণ পরিচয়ের রচয়িতা কে ছিল। তো দেখো, এই বর্ণ পরিচয় থেকে শুরু করে অনেক এমন বই ছিল আমাদের প্রাচীন ভারতে, সেই সময়কার ভারতে, যেগুলো ছাপানোর কোনো ব্যবস্থাই ছিল না। ছাপানোর যদি কোনো ব্যবস্থা না থাকে, তাহলে আমরা হাতে পাবো না।
ছাত্রছাত্রীরা বা যুব সমাজ কোনোদিনই সেই সমস্ত বইগুলো পড়তে পারবে না, নামটা জেনে থাকবে, নামটাই শুধুমাত্র জেনে থাকবে, কিন্তু সেই বিষয়বস্তুগুলো তো জানতে পারবে না। তো সেই বিষয়গুলো জানাতে গেলে কি করতে হবে? বইগুলো ছাপাতে হবে, বইগুলো সবারই কাছে প্রেরণ করতে হবে। এটাই কিন্তু করেছিল আমাদের ছাপাখানা। ছাপাখানা বিস্তারের সাথে সাথে কিন্তু শিক্ষার বিস্তারও অনেক গুণ বেড়ে গিয়েছিল। ঠিক আছে, তো শিক্ষা বিস্তারের সাথে ছাপাখানা বিস্তারের সাথে শিক্ষা বিস্তারেরও অনেক মিল রয়েছে, অনেক সম্পর্ক রয়েছে। তোমাদের 2026-এ যেহেতু এই প্রশ্নটা দিয়েছিল, তো এই প্রশ্নটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, তবে জেনে রাখো। যদি 2 নম্বরের ক্ষেত্রে আসে তাহলেও লিখতে পারবে, যদি 8 নম্বরের ক্ষেত্রে আসে তাহলেও লিখতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক, যে ছাপাখানার সাথে শিক্ষার সম্পর্ক। তারপরে দেখো, আমরা এই যে ছাপাখানাতে কি কি, ছাপাখানার যে সমস্ত সুবিধাজনক জিনিসগুলো রয়েছে, সেই সুবিধাগুলো তো আমরা পেয়েছি। ছাত্রছাত্রীরা ভালো বই পেয়েছে, যে সমস্ত লেখকরা রয়েছে সেই সমস্ত লেখকরা তাদের সুবিধাভাবে বই প্রকাশ করতে পেরেছে। ঠিক আছে, সমস্ত লেখকরা ছাপাখানার মাধ্যমে নতুন নতুন ভাবে নতুন নতুন বই প্রকাশ করতে পেরেছে। ছাপাখানার মধ্যে আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাম পেয়েছি, গঙ্গা কিশোর ভট্টাচার্যের নাম পেয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এরা। ছাপাখানার বিষয়ে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ নাম কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অ্যান্ড সন্স তোমরা অনেকবার শুনবে, এই অধ্যায় যখন পড়বে অনেকবার জানবে, এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকাও আগের বছর এসেছিল। ঠিক আছে, তো দেখো এবার আমাদের জন্য এই ছাপাখানা থেকে গুরুত্বপূর্ণ কোন টপিকটা রয়েছে, যেটা 2027 সালে যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে আসবে। দেখো এখানে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে তোমাদের জন্য শ্রীরামপুর মিশন প্রেস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের 2 নম্বরের জন্য অনেক স্কুলের সেমেটিভ পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, এবং ফাইনালের বোর্ড পরীক্ষায় বলো না কেন, বারবার ঘুরিয়ে দেয়। ওর ক্ষেত্রে বলো বা তোমাদের 4 নম্বর ক্ষেত্রেই বলো, শ্রীরামপুর মিশন প্রেস। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীরামপুর মিশন প্রেস অত্যন্ত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে, এবং এখান থেকে একটা 2 নম্বরের প্রশ্নও আসে, সেটা হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়। শ্রীরামপুর ত্রয়ীও খুব গুরুত্বপূর্ণ। উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জসুয়া মার্সম্যান, এদের 3 জনকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। এবার চলে এসো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং দ্বিতীয় পার্ট, যেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান শিক্ষা এবং কারিগরি শিক্ষা। এই বিজ্ঞান শিক্ষা এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেক মানুষ অবদান দিয়ে গেছেন, অনেকের নাম কিন্তু এখান থেকে পাবো। তার মধ্যে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অন্যতম নাম হচ্ছে বসু বিজ্ঞান মন্দির বা জগদীশ চন্দ্র বসু, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জগদীশ চন্দ্র বসু। এবং দেখো আমাদের আস্তে আস্তে ছাপাখানার বিস্তার হচ্ছে, তার সাথে সাথে শিক্ষার বিস্তার হচ্ছে, কিন্তু আমাদের সায়েন্স টেকনোলজিটাকেও কি এগিয়ে নিয়ে যেতে হবে, তাই তো? সায়েন্স না শিখলে মানুষজন ডাক্তার হবে কি করে? সায়েন্সও তো ভালো করে জানতে হবে, এবং তার সাথে সাথে টেকনোলজি বিষয়টাও জানতে হবে। এই যে যেমন এখন আইটিআই রয়েছে, পলিটেকনিক রয়েছে, মাধ্যমিকের পর তোমরা অনেকে আইটিআই করবে, পলিটেকনিক করবে, এগুলো হচ্ছে কারিগরি শিক্ষা। ঠিক আছে, কারিগরি শিক্ষা জানবে তবে তো বড় বড় ইঞ্জিনিয়ার হবে তোমরা, তাই তো? তারপর সায়েন্স যখন ভালোভাবে শিখবে তখন তো তোমরা ডাক্তার হবে ভালো করে। তো এইগুলোর বিষয়ে তোমাদেরকে জ্ঞান দিতে হবে। এইগুলোর বিষয়েও কিন্তু অত্যন্ত ভালোভাবে চিন্তা ভাবনা করেছিল আমাদের ভারতবর্ষের মানুষ, বাঙালি মানুষ। ঠিক আছে, খুব ভালোভাবে তারা চিন্তা করেছিল, এজন্যই কিন্তু নাম হয়েছে বিকল্প চিন্তা এবং উদ্যোগ। ঠিক আছে, বিকল্প চিন্তা এবং উদ্যোগ পেছনে একটাই উদ্দেশ্য ছিল, শুধুমাত্র ব্রিটিশ সরকারের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা একমাত্র আমাদেরকে কেরানি তৈরি করতো, একমাত্র চাকরি দিত, একমাত্র চাকর তৈরি করতো। ব্রিটিশ সরকারের এই শিক্ষা ব্যবস্থাকে রবীন্দ্রনাথ ঠাকুর একেবারেই মেনে নিতে পারতো না। শিক্ষা কেমন হবে? মানুষ শিখবে, শিখে যেটা ভুল সেটা ভুল বলবে, যেটা খারাপ বলবে, আর যেটা ভালো সেটা ভালো বলবে। কিন্তু ব্রিটিশ সরকারের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? ব্রিটিশ সরকার পড়াবে খাওয়াবে ঠিক আছে, কিন্তু ব্রিটিশ সরকারের গুণগান গাইতে হবে, ব্রিটিশ সরকারের খারাপ কিছু গাইলে চলবে না, ব্রিটিশ সরকারকে ভারতে টিকিয়ে রাখতে হবে। এটাই এখান থেকে শুরু হলো বিরোধিতা। কার বিরোধিতা? রবীন্দ্রনাথ ঠাকুরের। আর এই বিরোধিতা থেকে তৈরি হয়ে গেল আমাদের পাশের শহর বোলপুরে, বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন, তোমরা নাম শুনেছো, শান্তিনিকেতন মেলাও অনেকে ঘুরতে এসেছো। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কিন্তু এখানে প্রচুর প্রচুর রয়েছে। বোঝা গেল? তো এই শিক্ষা ব্যবস্থা, রবীন্দ্রনাথ ঠাকুর কোন শিক্ষা ব্যবস্থা চেয়েছিল? যেখানে মানুষ শিখবে, পড়বে, কোনটা ভালো কোনটা ঠিক সেটা বুঝবে, যেটা ভালো সেটা ভালো বলবে, যেটা খারাপ সেটা খারাপ বলবে। ঠিক আছে, এই শিক্ষাটাকে তিনি চেয়েছিলেন ভারতবর্ষের সমস্ত ছেলে মেয়েদের, মানুষজনদের দেওয়া। এই বিষয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন আমাদের রবি ঠাকুর।
এবার রবি ঠাকুরের চিন্তা ভাবনা কেমন ছিল শিক্ষা বিষয়ে? রবীন্দ্রনাথ ঠাকুর কি চেয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালোভাবেই চেয়েছিল যাতে ছাত্রছাত্রীরা খোলা আকাশের নিচে পড়ুক। এই যে আমার পাশে দেখছো একটা দেওয়াল, এই পাশে একটা দেওয়াল রয়েছে, এই দেওয়ালের মধ্যে যেন কেউ না পড়ুক, একেবারে প্রকৃতির মধ্যে পড়ুক। ঠিক আছে, এটা চেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং তিনি করে দেখিয়েছিলেন। ঠিক আছে, তো সেখান থেকেই তৈরি হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলো বিভাগ আমরা দেখতে পাই। এখনো পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিজে স্বশাসিত কলেজ, নিজে স্বশাসিত অর্থাৎ নিজেরাই কোশ্চেন করে, নিজেরাই পরীক্ষা নেয়, নিজেদের ডেটে পরীক্ষা নেয়। ঠিক আছে, এটা মনে রাখবে ভালোভাবে। এবার এখান থেকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিভাগ কি কি ছিল। দেখো অনেক বিভাগ ছিল, অঙ্কন বিভাগ ছিল, মানে কলা বিভাগ ছিল, মানে আর্টস যেটাকে বলো, সায়েন্স বিভাগ ছিল। ঠিক আছে, তারপর তোমাদের বিভিন্ন ভাষা, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ বিষয়ে বিভিন্ন বিভাগ ছিল, হিন্দি, সংস্কৃত, এই সমস্ত বিভাগও কিন্তু রয়েছে। তো এগুলোর ক্ষেত্রেও রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়ে গেছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিল ছাত্রছাত্রীরা যাতে সঠিকটা বোঝে এবং সঠিক শিক্ষাটা নেয়। বোঝা গেল? তো এই অধ্যায়ের মেন টপিকটা তোমরা একটু ভালোভাবে জেনে রাখো যে এই টপিকটা কি, তিনটে পার্টে একসঙ্গে কিভাবে বলা রয়েছে। ফার্স্ট ছাপাখানা, সেকেন্ড তোমাদের শিক্ষা এবং যে সমস্ত কারিগরি শিক্ষা রয়েছে, তারপর সায়েন্স রয়েছে, ঠিক আছে, বিজ্ঞান শিক্ষা এগুলো, এবং থার্ড তোমাদের ঔপনিবেশিক শিক্ষার বিরোধিতা। এই তিনটে বিভাগ মিলিয়ে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই তিনটে বিভাগের থেকে একটা বিভাগ থেকে তোমাদের এবছরে যদি প্রশ্ন আসে তাহলে একটা বিভাগ থেকে আসবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে শেষ পার্ট, তৃতীয় পার্ট, অর্থাৎ ঔপনিবেশিক শিক্ষার বিরোধিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি, মানুষ এবং শিক্ষার সমন্বয়, এই বিষয়ে প্রশ্ন কিন্তু দিতে পারে। তো এখান থেকে প্রশ্ন করবে, গুরুত্বপূর্ণ ভাবে প্রশ্নগুলো করবে, একটু বইটা রিডিং দেবে, ব্যাস, তাহলে কিন্তু তোমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আশা করব ভালোভাবে পড়বে, বইটা শুধু রিডিং পড়ে যাও, এবং শুধু রিডিং পড়লে হবে না, যে বিষয়গুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, যে লাইনগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, সেইগুলোতে একটু বেশি করে জোর দাও। দেখো এই অধ্যায়টা জলের মতো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে।